হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োলজি ওয়ার্ল্ড। তো কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম। আজকে আমরা জিএইচ বা এসটিএইচ হরমোন সম্পর্কে জানবো। তো আগের ক্লাসে আমরা অ্যান্টেরিয়ার পিটুইটারির সমস্ত হরমোনসগুলো কমপ্লিট করে ফেলেছিলাম, কেবলমাত্র গ্রোথ হরমোনটা বাকি ছিল। তো আজকের ক্লাসে আমরা গ্রোথ হরমোন সম্পর্কে আলোচনা করতে চলেছি। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো এবং অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, তো চলো। তো গ্রোথ হরমোন বা এসটিএইচ হরমোন সম্পর্কে আমরা জানি। সো যেমনটার নাম তেমন তার কাজ। তো গ্রোথ হরমোনস বলতে কি বোঝায়, যে সমস্ত হরমোনস আমাদের বডির গ্রোথে হেল্প করে তাদেরকে আমরা বলবো গ্রোথ হরমোন। এছাড়াও আর এর আরেকটা নাম তোমরা দেখতে পাচ্ছ, দ্যাট ইজ সোমাটোট্রপিক হরমোন। তো সোমাটোট্রপিক হরমোনস কেন বলা হয়? তো তার একটা নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, যেই কারণেই একে আরেকটা অল্টারনেট নামে আমরা জানি। যেহেতু এই হরমোনস সিক্রিট হয় অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে, অ্যান্ড তোমরা জানো যে অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে যে সমস্ত হরমোনসগুলো রিলিজ হয় তারা বিভিন্ন রকমের যে আদার্স এন্ডোক্রাইন গ্ল্যান্ডসগুলো রয়েছে তাদের উপরে অ্যাক্ট করে এবং সেই রিলেটেড তার নাম হয়। তোমরা যেমন দেখতে পাবে যে টিএসএইচ হরমোন বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে। তারপর তোমাদের এসিটিএইচ হরমোন অর্থাৎ অ্যাড্রিনাল কর্টিকোট্রপিক হরমোন, তো সেটা অ্যাড্রিনাল কর্টেক্সের উপর কাজ করে। তো প্রত্যেকটা যে হরমোনসের নাম রয়েছে, তো সেটার সাথে তার অ্যাসোসিয়েটেড এন্ডোক্রাইন গ্ল্যান্ডস বা সে কী কাজ করছে তার উপর আমরা ভালোভাবে বুঝতে পারি যে নামের সাথে তার কোনো নামের সাথে কাজের একটা লিঙ্ক থাকে। ঠিক তেমনভাবেই তো গ্রোথ হরমোনকে আমরা সোমাটোট্রপিক হরমোন কেন বলি, কারণ এরা কিন্তু আদার্স এন্ডোক্রাইন গ্ল্যান্ডসের উপরে অ্যাক্ট করে না, এরা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করে বা ফাংশন করে, বডির বিভিন্ন সেলসের উপরে অ্যাক্ট করে। ঠিক আছে, আদার কোনো এন্ডোক্রাইন গ্ল্যান্ডকে এটা কিন্তু স্টিমুলেট করে না, এটা সরাসরি এফেক্ট করে। সো তাহলে কেন একে আমরা সোমাটোট্রপিক হরমোন বলছি? দেখো, অ্যান্টেরিয়র পিটুইটারির বিভিন্ন রকমের সেলস থাকে এবং বিভিন্ন সেলস বিভিন্ন রকমের হরমোন সিক্রেট করে। তো তোমরা দেখছো যে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে যেই হরমোনও রিলিজ হচ্ছে, এসিটিএইচ হরমোনও রিলিজ হচ্ছে, এফএসএইচ হরমোনও রিলিজ হচ্ছে। তাহলে একটা সেলসে কি মানে গ্ল্যান্ডস বলতে কি বোঝায়? তো বিভিন্ন সেলস নিয়ে একটা গ্ল্যান্ডস তৈরি হয়। তো এই গ্ল্যান্ডসের মধ্যে বিভিন্ন সেলস রয়েছে এবং এই সেলসের বিভিন্ন ভাগও রয়েছে। ঠিক আছে, তো এফএসএইচ হরমোন সিক্রেট করছে যে সমস্ত সেল, সে নিশ্চয়ই গ্রোথ হরমোন রিলিজ করছে না। তো আমার বলার কারণটা কি, যে অ্যান্টেরিয়র পিটুইটারিতে বিভিন্ন রকমের সেলস রয়েছে, তার মধ্যে এক রকমের সেলস হচ্ছে সোমাটোট্রপিক সেলস। এই সোমাটোট্রপিক সেলস যে হরমোন রিলিজ করে তাকে আমরা কি বলি? সোমাটোট্রপিক হরমোনস। এবং যেহেতু এই হরমোনস গ্রোথে হেল্প করছে আমাদের বডিতে, তাই সেই কারণে একে গ্রোথ হরমোনস আমরা বলে থাকি। ঠিক আছে, এবার তোমরা কিছু কিছু বইয়ে দেখতে পাবে এই যে সোমাটোট্রপিক হরমোনসকে অ্যাসিডোফিলও বলে। কারণটা কি? তোমরা বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশনে বিভিন্ন রকমের গ্র্যানুলোসাইট, এই গ্র্যানুলোসাইট পড়েছো ডাব্লিউবিসির, সেখানে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল এরকম বিভিন্ন রকমের নাম তোমরা পড়েছিলে। তো নিউট্রোফিল কেন বলা হতো সেই সমস্ত সেলকে? কারণ সেই সেলটাকে দেখার জন্য আমাদের যে ডাই ইউজ করা হতো সেটা কি ডাই ছিল? নিউট্রাল ডাই। তবেই কি আমরা মাইক্রোস্কোপের নিচে তাকে ভালোভাবে অবজার্ভ করতে পারতাম। ঠিক তেমনভাবে কি সোমাটোট্রপিক সেলসকে যদি আমাদেরকে দেখতে হয়, তাহলে যে ডাই ইউজ করতে হবে আমাদের সেটা হচ্ছে অ্যাসিডিক ডাই। তবে গিয়েই সেলটাকে আমরা ভালোভাবে অবজার্ভ করতে পারবো মাইক্রোস্কোপের নিচে। দ্যাটস ওয়াই সোমাটোট্রপিক সেলসের কে আরেকটা নামে আমরা জানি, সেটা হচ্ছে অ্যাসিডোফিল। ঠিক আছে, বোঝা গেল? এরপর আমরা দেখব যে গ্রোথ হরমোনসের নেচার কীরকম হয় বা কেমিক্যাল নেচার কীরকম হয়। এটা হচ্ছে একটা প্রোটিন হরমোনস, রাইট? তো প্রোটিন হরমোনস বা কোনো কোনো বইয়ে দেখতে পাবে লং পলিপেপটাইডসও লেখা রয়েছে। 151 প্রায় অ্যামাইনো অ্যাসিড দিয়ে গ্রোথ হরমোনস তোমাদের তৈরি হয়। ঠিক আছে, তো এবং এটা কি করে? আমাদের গ্রোথে হেল্প করে অবশ্যই। কী কী ফাংশান করে দেখো। ফার্স্ট অফ অল, এরা হেল্প করে প্রোটিন সিনথেসিসে। আচ্ছা, এবং ইনক্রিজ করে নাম্বার অফ সেলস ইন আওয়ার বডি। তো প্রোটিন সিনথেসিস কিভাবে করে? আমাদের ব্লাডের মধ্যে অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে, আমরা যে সমস্ত খাবার খাই সেগুলো আলটিমেটলি অ্যাবজর্ব হয়ে ব্লাডে যায় অ্যামাইনো অ্যাসিডে, এবং সেই অ্যামাইনো অ্যাসিডগুলোকে কোথায় নিয়ে যায়? এরা লিভার এবং মাসেলসে, এবং সেখানে গিয়ে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পেপটাইড বন্ড ফর্মেশনের মাধ্যমে এরা কি করে? প্রোটিন সিনথেসিস করে। তোমরা জানো যে অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর পরপর কী হয়? পেপটাইড বন্ড তৈরি করে করে একটা লম্বা পলিপেপটাইড তৈরি করে, আর যখন অনেক বড় হয়ে যায় পেপটাইড চেনটা তখন তাকে আমরা প্রোটিন বলে থাকি। ঠিক আছে, এবার
মাসেল ইনক্রিজ করে আমাদের প্রোটিন সিনথেসিসের সাথে সাথে মাসেল মাসও ইনক্রিজ করায়, লঙ্গিটিউডনাল লেন্থ যে লং বোনসে সেটাও ইনক্রিজ করায়। এছাড়াও কী করে, নাম্বার অফ সেলস ইনক্রিজে সাহায্য করে, মাইটোসিসে হেল্প করে। মাইটোসিস মানে কি, সেল ডিভিশনের একটা প্রসেস হচ্ছে মাইটোসিস, তো সেখানেও হেল্প করে গ্রোথ হরমোন। তো আলটিমেটলি এর মেন ফাংশন কি, এরা কী করে, গ্রোথে হেল্প করছে। সেটা লঙ্গিটিউডনাল লেন্থ ইনক্রিজ করা বোনসের, বা মাসেল মাস ইনক্রিজ করা, বা নাম্বার অফ সেলস ইনক্রিজ করা, তো সব দিক দিয়ে কী করে, এটা হেল্প করছে বডির গ্রোথে। এছাড়াও এরা আরেকটা কাজ করে, সেটা হচ্ছে লিপোলাইসিস করায় এরা। লিপোলাইসিস বলতে কি, লিপিডসের ব্রেকডাউন। অ্যান্ড কোন ধরনের লিপিড, যেগুলো হচ্ছে স্টোরড ফ্যাট হয়। তো ফ্যাট কোথায় স্টোর থাকে আমাদের বডিতে? যত আমরা ফ্যাট খাই সবগুলো তো আর রেসপিরেটরি সাবস্ট্রেট হিসেবে কাজ করে না, এবং ফ্যাটস বেসিক্যালি রেসপিরেটরি সাবস্ট্রেট হিসেবে খুব কমই কাজ করে। তো এক্সেস পরিমাণ যে ফ্যাটগুলো থাকে সেটা কোথায় যায়, এডিপোস টিস্যুতে, এবং এডিপোস টিস্যুতে ফ্যাট হিসেবে স্টোর হয়ে যায়। যখন দরকার পড়ে কি হয়, সেখান থেকে ব্রেকডাউন হয়। তো লিপোলাইসিসের ফলে যে স্টোরড ফ্যাট থাকে সেটা কি হয়, ব্রেকডাউন করে যায়, এবং সেখান থেকে গ্লিসারল বা ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। তোমরা জানো সে ফ্যাট ভেঙে কি তৈরি হয়, বা ফ্যাট কীভাবে তৈরি হয়। ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারলের স্টোরিফিকেশনসের মাধ্যমে, বায়োমলিকিউলসে আমরা পড়েছি এটা, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও এরা কি করে, গ্লুকোনিওজেনেসিসে সাহায্য করে। গ্লুকোনিওজেনেসিস বলতে কি বোঝায়, যে গ্লুকোজের ফর্মেশন আদার দেন কার্বোহাইড্রেটস। তো কার্বোহাইড্রেটস ছাড়া আদার কোনো সাবস্ট্রেট থেকে যখন কি তৈরি হয়, গ্লুকোজ তৈরি হয়, তাকে আমরা বলি গ্লুকোনিওজেনেসিস। জেনেসিস মিন্স ফর্মেশন, গ্লুকোনিওজেনেসিস মানে কি, আদার দেন কার্বোহাইড্রেট থেকে যখন গ্লুকোজের ফর্মেশন হয় তাকে আমরা বলি গ্লুকোনিওজেনেসিস। যেমন অ্যামাইনো অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড থেকে গ্লুকোজের ফর্মেশন। তো এবারে যদি গ্লুকোজের ফর্মেশন এরা বাড়ায় বা গ্লুকোনিওজেনেসিস করে, নিশ্চয়ই কী হবে, ব্লাডে কী হবে, গ্লুকোজের লেভেল ইনক্রিজ করবে। সেই কারণে একে হাইপার গ্লাইসেমিক হরমোনসও বলা হয়। হাইপার মিন্স কি, বেশি, হাইপার গ্লাইসেমিক হরমোন বা ডায়াবেটোজেনিক হরমোনসও বলা হয়। ডায়াবেটিক জানি কেন, সুগার লেভেল বাড়লে অবশ্যই ডায়াবেটিস লিঙ্কড, দ্যাট ওয়াই দ্য ডায়াবেটিক জেনিক হরমোনস একে আমরা বলে থাকি। ডান। নাও এর রিলেটেড যে বিভিন্ন ডিসঅর্ডারগুলো আমরা আলোচনা করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের অ্যাডেনোহাইপোফাইসিস বা অ্যান্টিরিয়র পিটুইটারি, এখান থেকে রিলিজ হয় তোমাদের জিএইচ হরমোন বা গ্রোথ হরমোনস। ওকে, তো এই রিলেটেড যে বিভিন্ন ডিসঅর্ডারগুলো রয়েছে, ডিসঅর্ডারসের মধ্যে দুরকম হয়। যদি গ্রোথ হরমোন খুব পরিমাণে রিলিজ হয় তখন তাকে আমরা বলবো হাইপার সিক্রিশন। হাইপার মানে কি, বেশি, বা হাইপো সিক্রিশন মানে কি, লেস। যতটা হওয়া দরকার তার থেকে কম পরিমাণে যদি রিলিজ হয় তাকে আমরা বলি কি, হাইপো। অ্যান্ড নর্মাল যতটা রিলিজ হওয়া দরকার তার থেকে যদি বেশি পরিমাণে রিলিজ হয় তাকে আমরা বলি কি, হাইপার সিক্রিশন। তাহলে যদি কম পরিমাণে রিলিজ হয় তখন তাকে আমরা কি বলবো, হাইপো সিক্রিশন। এবং এই রিলেটেড যে ডিসঅর্ডার সেটা হচ্ছে কি, ডোয়ার্ফিজম। অ্যান্ড হাইপার সিক্রিশন যতটা দরকার তার থেকে বেশি পরিমাণে রিলিজ হচ্ছে, সেই রিলেটেড যে ডিসঅর্ডার সেটা হচ্ছে কি, জাইজেন্টিজম। আর আরেকটা হচ্ছে অ্যাক্রোমেগালি। অ্যাক্রোমেগালি। নাও তোমরা পাশে দেখতে পাচ্ছ একটা জিনিস লিখে রেখেছি, সেটা হচ্ছে কি, বিফোর অ্যাডোলেসেন্স অ্যান্ড আফটার অ্যাডোলেসেন্স। মানে কি, ডোয়ার্ফিজম যে আমাদের ডিসঅর্ডারটা তখনই হয় যখন জিএইচ হরমোন কম পরিমাণে রিলিজ হয় বিফোর অ্যাডোলেসেন্স বা বিফোর পিউবার্টি, অর্থাৎ চাইল্ডহুডে, আমাদের যখন শিশু অবস্থায় আমরা থাকি তখন যদি জিএইচ হরমোন কম পরিমাণে রিলিজ হয়, যে ডিসঅর্ডারটা হয় তাকে আমরা বলি কি, ডোয়ার্ফিজম। এবং আমাদের চাইল্ডহুড বা অ্যাডোলেসেন্সের আগে যদি খুব পরিমাণে যেই হরমোন রিলিজ হয় তখন যে ডিসঅর্ডার হয় সেটা হচ্ছে জাইজেন্টিজম। জাইজেন্টিজম মানে কি, প্রচণ্ড দৈত্যাকার, খুব লম্বা, এরকম ব্যক্তিদের আমরা কি বলি, জায়েন্ট পিপল বলি। অ্যান্ড এক্রোমেগালি কি, যখন মিডিল এজ পার্সনদের ক্ষেত্রে হঠাৎ করে যেই হরমোনসের পরিমাণ বাড়া শুরু হয়ে যায়, মানে ক্ষরণ বেশি হয়ে যায়, তখন কি হবে, যে ডিসঅর্ডারটা হয় তাকে আমরা বলি কি, অ্যাক্রোমেগালি বলি। তো কি কি হয়, এর ফিচার্স কি কি আমরা একটু জেনে নিই। ডোয়ার্ফিজম বা বামনত্ব যাকে বলি বাংলায় আমরা, কেন হয়, লেস সিক্রিশন অফ যেইচ হরমোন ইন চাইল্ডহুড, এর ফলে সিগনিফিকেন্টলি রিডিউস হয় গ্রোথ, তাকে আমরা কি বলি, ডোয়ার্ফিজম। অর্থাৎ আমাদের শিশু অবস্থায় যদি গ্রোথ হরমোনস কম পরিমাণে রিলিজ হয় তখন কি হবে, আমাদের বডির যতটা পরিমাণে গ্রোথ হওয়া দরকার ততটা গ্রোথ হয় না। সেই ফলে ব্যক্তির যেটা লেন্থ বা ব্যক্তির যেটা হাইট খুব কম হয়, ঠিক আছে। তোমরা ডোয়ার্ফ পিপল দেখতে পাবে অনেক, এবং বিভিন্ন ছবিও তোমরা দেখাবো, আমি দেখাবো, এই দেখো, এই রকম ব্যক্তি
খুব ছোট ছোট আঙ্গুল, হাত, পা, এবং হাইট তো মানে 3 ফুটের বেশি এরা হয় না, 3 সাড়ে 3 ফুটের বেশি এরা হয় না। তো এতটাই ছোট হয় এরা। একটা স্বাভাবিক মানুষের হাইট কত হয়? 5 ফুট, 5.5 ফুট। বাট এরা কি হয় 3 ফুট, 3.5 ফুটের বেশি এরা কোনোদিনও হয় না। তো এইরকম ব্যক্তিদের আমরা কি বলি? ডোয়ার্ফ পিপল বলে থাকি। হাইট অফ দ্য পারসন ইজ সিগনিফিক্যান্টলি লেস বা ডোয়ার্ফ হয়, কিন্তু মনে রাখতে হবে যে এরা মেন্টালি রিটার্ড হয় না, মেন্টালি রিটার্ডেড হয় না, আর আইকিউ সেম লেভেলের থাকে। জাস্ট যেই হরমোনসের জন্য বডির যেটা বোনস রয়েছে, লংগিটিউডনাল বোনস, সেগুলোর সেগুলোর কি হয়, গ্রোথ হতে পারে না, সেই কারণে ব্যক্তির যেটা হাইট সেটা কম হয়ে যায়। বাদবাকি সমস্ত কিছু এদের ঠিকঠাক থাকে। এটা হচ্ছে একজন ডোয়ার্ফ পিপলের একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ। তারপর আমরা আলোচনা করছি কি জাইজেন্টিজম, বা যাকে বাংলায় অতিকায়ত্ব বলে থাকি আমরা। এবং এটা কি কারণে হয়? যখন চাইল্ডহুডে যেই হরমোন খুব পরিমাণে রিলিজ হয়, প্রচুর পরিমাণে রিলিজ হয়, তখন যে ডিসঅর্ডারটা দেখতে পাওয়া যায় তাকে আমরা কি বলি? জাইজেন্টিজম বলি। এই ধরনের ব্যক্তির যেটা হাইট সেটা 8 ফুট বা তারও বেশি হতে পারে। এরকম টাইপের পিপলসের ক্ষেত্রে কী হয়, অ্যাবনর্মাল গ্রোথ হয় লেন্থের, অর্থাৎ হাইটের, এবং এই সাথে সাথে এদের গ্লুকোজ লেভেলের পরিমাণও ইনক্রিজ থাকে ব্লাডের মধ্যে। এই কারণে এই ধরনের ব্যক্তিরা হাইপার গ্লাইসেমিক হয়। হাইপার মানে কি? বেশি, গ্লাইসেমিক মিনস গ্লুকোজ। তো বেশি পরিমাণে গ্লুকোজ লেভেল থাকলে ব্লাডের মধ্যে তাকে আমরা কি বলবো? হাইপার গ্লাইসেমিক। এবং যেহেতু গ্লুকোজ লেভেল প্রচুর রয়েছে ব্লাডের মধ্যে, তখন কি হবে, আমাদের যে প্যানক্রিয়াসের সেলসগুলো স্টিমুলেট হবে, এবং প্যানক্রিয়াসের মধ্যে 2 টাইপসের সেল থাকে, একটা হচ্ছে অ্যাসিনি আর একটা হচ্ছে আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স। আমরা প্যানক্রিয়াস যখন আলোচনা করব তখন এটা আরও ভালো ডিটেলসে জানবো। তো আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্সের যে 2 রকমের সেলস থাকে, একটা হচ্ছে বিটা সেলস আর একটা হচ্ছে আলফা সেলস। তো বিটা সেলস থেকে কি হয়, ইনসুলিন রিলিজ হয়, অ্যান্ড এই যে ইনসুলিন হরমোনস, এরা কি করে, ব্লাডের যে গ্লুকোজ লেভেলটাকে কমাতে সাহায্য করে। ঠিক আছে, এবার প্রচুর পরিমাণে যদি ব্লাডে গ্লুকোজ থাকে, প্রচুর পরিমাণে ইনসুলিনও রিলিজ হবে। তো প্রচুর পরিমাণে ইনসুলিন রিলিজ হওয়াতে বিটা সেলসগুলো কী হয়, ক্ষয়প্রাপ্ত হতে শুরু করে, এবং একসময় কী হয়, বিটা সেলস এতটাই ড্যামেজড হয়ে যায় যে ইনসুলিন হরমোনস সে যতটা দরকার ততটা রিলিজ করতে পারে না, কারণ বিটা সেলসগুলোর ক্ষয় শুরু হয়ে গেছে। এর ফলে ডায়াবেটিস মেলিটাস হয়, কারণ ব্লাডে যদি গ্লুকোজ লেভেল বেশি থাকে, যে কন্ডিশনটা তৈরি হয় তাকে আমরা কি বলি? ডায়াবেটিস বলি। তো ফুল ফ্লেজ ডায়াবেটিস মেলিটাস হয়ে যায়, অর্থাৎ ব্যক্তি নিজে থেকে আর পারছে না গ্লুকোজটাকে ব্লাড থেকে কমাতে। অর্থাৎ আমাদের যে বিভিন্ন সেলসগুলো স্টিমুলেট করে, গ্লুটাফোর চ্যানেল থাকে, সেখানে গিয়ে ইনসুলিন বাইন্ড করে, এবং ব্লাড থেকে সেলসের মধ্যে কি হয়, গ্লুকোজটার এন্ট্রি ঘটায়। যদি ইনসুলিন হরমোনই না থাকে, তো কনস্ট্যান্ট পরিমাণে গ্লুকোজ লেভেল বাড়তে থাকবে ব্লাডের মধ্যে, তখন যে কন্ডিশনটা হয় তাকে আমরা বলি ফুল ফ্লেজ ডায়াবেটিস মেলিটাস। বোঝা গেল? তো এই রকম ধরনের ব্যক্তি হয়, এবং এদের মধ্যে ডায়াবেটিসের প্রবণতা খুব বেশি থাকে। ঠিক আছে, দেখো কতটা হাইট, একটা বিল্ডিংয়ের পুরো মাথায় লেগে গেছে, দেখো 8 ফুটেরও বেশি হাইটের হয় এরা। ঠিক আছে, অ্যাক্রোমেগালি কি? অ্যাক্রোমেগালি হয় যখন গ্রোথ হরমোন প্রচুর পরিমাণে রিলিজ হয় হঠাৎ করেই মিডিল এজ পার্সনসের ক্ষেত্রে। তো তখন আমরা এদেরকে বলি কি? অ্যাক্রোমেগালি। মিডিল এজ পার্সন ধরো 30, 25, 30 এরকম এজের পিপলসদের মধ্যে হঠাৎ করে যে এই হরমোন বাড়তে শুরু করলো। আমাদের একটা সার্টেন এজ পর্যন্তই কিন্তু আমাদের যে বোনসগুলো থাকে তার লেন্থ ইনক্রিজ হয়, এরপর বোনসগুলোর লেন্থ ইনক্রিজ হওয়া বন্ধ হয়ে যায়। তো হঠাৎ করে যদি ওভার সিক্রিশন হয় যেই হরমোনসের, বোনসের লেন্থও ইনক্রিজ হবে না, কিন্তু বোনসের যেটা উইথ বা যেটা প্রস্থ সেটা কিন্তু বাড়তে পারে। তো এর ফলে কি হয়, ডিসফিগারমেন্ট হওয়া শুরু করে। ডিসফিগারমেন্ট কার কার হতে পারে? আমাদের যে ফেসিয়াল বোনসগুলো রয়েছে, জ বোনস রয়েছে, মানে জবন এতটাই বেড়ে যায়, মানে একটা লম্বা আকৃতি মুখ তৈরি হয়ে যায়। আদার্স যে ফেসিয়াল বোনসগুলো সেগুলোও প্রস্থে বাড়তে থাকে, ইয়ার্স বড়ো হয়ে যায়, নোজ বড়ো হয়ে যায়। তো গরিলা লাইক একটা অ্যাপিয়ারেন্স দেখতে পাওয়া যায়, এখান থেকে দেখতেই পাচ্ছ তোমরা। এছাড়াও আমাদের যে হ্যান্ডস, যে ফিঙ্গার্সগুলো রয়েছে, হাতের আঙুলগুলোরও লম্বা লম্বা সাইজ হয়, প্রায় আমাদের যে স্বাভাবিক আকারের থেকে দ্বিগুণ আকারের হাত হয়ে যায়। পায়ের আঙুলগুলো লম্বা লম্বা হয়ে যায়, পায়ের সাইজ এতটা বড় হয়ে যায় যে প্রায় 14 নম্বর সাইজের জুতো লাগে এদের। ঠিক আছে, এইরকম বিভিন্ন রকমের তোমরা অ্যাবনর্মালিটিস দেখতে পাবে এদের মধ্যে। তো এই ছিল তোমাদের টোটাল যে এই হরমোনস। আই হোপ যে বুঝতে পেরেছো তোমরা। পরের ভিডিওতে আমি থাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে আলোচনা করব, অ্যান্ড রেসপেক্টিভ যে ভিডিওগুলো আসবে সেখানে আমরা
প্রত্যেকটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড সম্পর্কে ভরপুর আলোচনা করে যাব। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।